আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গল্পটি দেখবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প দেখে গল্পের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা রাখি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। ফাল্গুনের শেষ রাত, চারদিকের কুয়াশা আর মিশমিশে অন্ধকারের বুক চিরে ইছামতির এক সরু শান্ত শাখা নদী ধরে এগিয়ে চলেছে একটি ছোট ডিঙি নৌকা। নদীর জল কেটে কেটে ছপ ছপ শব্দ তুলে নৌকাটি এগিয়ে যাচ্ছে বাঘমোড়া চরের দিকে। চারদিকের প্রকৃতি যেন এক রহস্যময় চাদরে ঢাকা। নদীর দুই পারে ঘন কাশবন আর শ্যাওলা ধরা মাটির গন্ধ। দূর থেকে মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া ডাক ভেসে আসছে, যা এই নিস্তব্ধ রাতকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। নৌকার হাল ধরে শক্ত হাতে বসে আছে মৃদুল। আজ দীর্ঘ ২০-২৫ বছর ধরে এই গা ছমছমে নদী আর চরের বুকে মাছ ধরার পেশায় জড়িত সে। রাতের আধারকে সে ভয় পায় না, কিন্তু আজ বুকের ভেতরটা তার কেমন যেন ক্রমাগত ঢিপঢিপ করছে। তার পাশে লণ্ঠনের টিমটিমে আলোয় বসে আছে পরাণ কাকা, গ্রামের এক প্রবীণ এবং রহস্যময় মানুষ। মৃদুলের সমস্ত শরীরে একটা হালকা ভয়ের শিহরণ বারবার খেলে যাচ্ছে। এই ভয়টা বাঘমোড়া চরকে নিয়ে নয়, ভয়টা হলো সেই কুখ্যাত আর অভিশপ্ত তেঁতুলতলার রাস্তা ও তার আশপাশের বিলকে নিয়ে। এই একটা রাস্তা আর নদীপথ গ্রামের কত মানুষকে যে চিরদিনের মতো গিলে খেয়েছে তার কোনো ইয়ত্তা নেই। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ এই গভীর রাতেই তাদের সেই বিপদসংকুল পথ বেছে নিতে হয়েছে। মৃদুল বিরক্তি আর মনের ভেতরের জমে থাকা ক্ষোভ মিশিয়ে আপন মনেই একটু জোরে বলে উঠল, এত ভালো লাগে না, সব বড়লোকেরা ঝামেলা করবে আর শালা আমাদের মতো ছোট লোকগুলোকে অশান্তি পোহাতে হবে। মগের মুলুক পেয়েছে নাকি নিজেরা? পরাণ কাকা লণ্ঠনের আবছা হলদেটে আলোয় মৃদুলের থমথমে মুখের দিকে তাকালেন। বৃদ্ধের বলিরেখা পড়া মুখেও ভয়ের একটা স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। তিনি হাতের লাঠিটা নৌকার পাটাতনে ঠুকে গম্ভীর গলায় বললেন, আহা মৃদুল, অত চিন্তা করে লাভ নাই। তুমি এখন ভালোই ভালোই নাও দেখি, ওইদিকে জঙ্গলের রাস্তাটা মোটেই ভালো নয়, সাবধানে হালটা ধরো। নদীটি এই তেঁতুলতলা অঞ্চলের কাছে এসে এতটাই সরু হয়ে গেছে যে মনে হয় নৌকা থেকে হাত বাড়ালেই দুপাশের ঘন জঙ্গলের লতাপাতা, বুনো ওল আর বটপাকুলের ঝুড়ি ছোঁয়া যাবে। বহু বছর আগে এই নদীর তীরে এক মস্ত প্রাচীন তেঁতুল গাছ ছিল, যার নামানুসারে এই পুরো অঞ্চলের নাম হয়ে যায় তেঁতুলতলা। লোকমুখে শোনা যায় সেই তেঁতুল গাছে নাকি একসময় ডাকাতরা মানুষদের ধরে এনে ফাঁসি দিত, আর সেই থেকে জায়গাটা অভিশপ্ত। নৌকাটি তেঁতুলতলার সীমানায় প্রবেশ করতেই যেন একটা বরফ শীতল হিম বাতাস এসে তাদের দুজনের গায়ে সজোরে ধাক্কা মারল। চারপাশের পরিবেশ আচমকা এতটাই নিস্তব্ধ হয়ে গেল যে মৃদুলের মনে হলো সে যেন এক লহমায় চেনা পৃথিবী ছেড়ে অন্য কোনো রহস্যময় আর ভয়ঙ্কর নরকে চলে এসেছে, যেখানে কেবল বাস করে ঘুটঘুটে অন্ধকার, ঘন কুয়াশা আর এক বুক কাঁপানো নীরবতা। প্রথম অধ্যায়, অভিশপ্ত যাত্রার সূচনা। সাধারণত প্রতি সোমবার করে বড় বাজারের হাটে মাছ বিক্রি করতে যায় মৃদুল। কোনোদিন সাথে গ্রামের চেনা লোক থাকে, কোনোদিন সে একাই চলে যায়। সপ্তাহে একদিন হাটে ভালো বিক্রি হলে তা দিয়েই বুড়ো মা বাপ, ঘরের বউ আর দুই ছেলের সংসার কোনোমতে টেনে টুনে চলে যায়। অন্যদিন সে ময়নাগঞ্জের সোজা ও নিরাপদ পথ দিয়ে ফিরে আসে। কিন্তু আজ কপালটা বড্ড খারাপ। ইছামতির চরে নাকি কার একটা বেনামি পচা লাশ ভেসে উঠেছে, আর তাই নিয়ে থানা পুলিশ তুমুল তদন্ত শুরু করেছে। ঘাটের মাঝিদের ডেকে ডেকে পুলিশ নানা রকম প্রশ্ন করছে আর হয়রানি করছে। পুলিশের ঝামেলা আর আইনি জটিলতা এড়াতেই মৃদুল আর পরাণ কাকা আজ এই বাঘমোড়ার জঙ্গল ও তেঁতুলতলার গোপন পথটা বেছে নিয়েছে। সামনে এই নদী বরাবর গেলেই ওলাই চণ্ডীর গড়, আর তারপরেই তাদের নিজেদের ছোট্ট শান্ত গ্রামটি। কিন্তু সেখানে পৌঁছানোর আগে এই যমদূতরূপী তেঁতুলতলা পার হতে হবে। মনের ভেতরের কুডাক আর ভয় দূর করার জন্য মৃদুল পরাণ কাকার সামনেই কোমর থেকে দেশলাই বের করে একটা বিড়ি ধরালো। বাপের বয়সী একজনের সামনে বিড়ি খাওয়াটা গ্রামীণ সমাজে অভদ্রতা হলেও এই দুর্যোগের রাতে মনকে শক্ত রাখতে আর শরীরের কাঁপুনি থামাতে এর বিকল্প ছিল না। পরাণ কাকা একটু খসখসে গলায় হেসে বললেন, নে নে, টান দে, এই বিড়িতেই আসল চোখ টান, দেখবি সব ভয় ভুলে যাবি। হলাম না হয় তোর বাপের বয়সী, কিন্তু এখনো মনটা জোয়ান মর্দের মতো আছে। এই আধার রাতে দাঁড়বাড়িতে গেলে একটু দম লাগে বইকি। পরাণ কাকা যখন নিজের ভাবনায় বিভোর হয়ে কথা বলছিলেন আর চোখ বুজে কি যেন ভাবছিলেন, ঠিক তখনই মৃদুলের চোখ আটকে গেল নদীর ধারের এক ঘন জঙ্গল আর ঝোপের পেছনে।
সেই নিকষ কালো জঙ্গল খেতে কেমন যেন একটা খসখস শব্দ ভেসে আসছে, যেন ভারী কোনো কিছু মাটির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ভালো করে লক্ষ্য করতেই মৃদুলের পিঠের মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। ঝোপের আড়ালে লণ্ঠনের মৃদু আলোয় জলজল করছে দুটো রক্তবর্ণ লাল চোখ, ঠিক যেন কোনো ক্ষুধার্ত হিংস্র বন্য পশু বা শিকারী অন্ধকারে উত পেতে বসে আছে তার শিকার ধরার জন্য। মৃদুল লোকমুখে শুনেছে এখানে কত মানুষ অতীতে মারা গেছে, যাদের অতৃপ্ত আত্মারা নাকি এখনও এই জঙ্গলে স্কন্ধ কাটা হয়ে ঘুরে বেড়ায়। এতদিন সে এগুলোকে হাটের আড্ডায় কেবলই রূপকথা বা গাঁজাখুরি গল্প ভেবে উড়িয়ে দিয়েছে, কিন্তু আজ নিজের চোখে এই ভয়ানক অলৌকিক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তার হাত পা অবশ হয়ে আসতে লাগেও। আচমকা একটা রাত চড়া পাখি মাথার ওপর দিয়ে বিকট স্বরে ডেকে উঠল। সেই কর্কশ টানার শব্দ আর ডাকে পরাণ কাকার বকবকানিও এক নিমেষে থেমে গেল। বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বললেন, কিরে, তেঁতুলতলার রাস্তায় চলে এসছি, তাড়াতাড়ি হাত চালা, কোনো দিকে না তাকিয়ে দ্রুত নৌবাও দেখি। ও সমস্ত কিছুই না রে, এইসবই মানুষের মনের ভয়। কোনো কুমির টুমির হয়তো টেনে নিয়ে গেছিল মানুষকে আগে, আর লোকে ভূতের গল্প বানিয়েছে। তুই হাত চালা। কিন্তু মৃদুলের হাত যেন আর চলছে না, বৈঠাটা বরফের মতো ভারী ঠেকছে। সেই দুটো নিষ্ঠুর বর্বর লাল চোখ এক দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। দম আটকে সে নৌকার হাল টানার চেষ্টা করছে, কিন্তু তার সমস্ত শরীর ভয়ে ঘামে ভিজে যাচ্ছে। ঠিক তখনই কুয়াশা ভেদ করে একটা ভ্যাস ভ্যাসে অলৌকিক নারীকণ্ঠ তার নাম ধরে ডেকে উঠল, মৃদুল, ও মৃত, তাকা আমার দিকে, তাকা, আমার কাছে চলে আয়। অনেক কিছু আছে আমার কাছে, তোকে অনেক মাছ দেব রে, অনেক মাছ। তুই মাছ বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাবি। আয় আমার কাছে আয়। মৃদুলের মুখ দিয়ে কোনো কথা বের হলো না, কেবল একটা গুঙানের শব্দ হলো। পরাণ কাকাও তখন ভয়ে কাঠ হয়ে নৌকার পাটাতনের এক কোণে বসে ঠাকুরের নাম জপ করছেন। লণ্ঠনের আলোটা বাতাসের বেগে তীব্রভাবে কাঁপছে। ঠিক তখনই নদীর জল তোলপাড় করে একে একে উঠে আসতে লাগল কালো কালো অদ্ভুত অবয়ব। একটা, দুটো, 5টা, 10টা, 20টা, শত শত আত্মা। তাদের শরীরটা মানুষের মতো হলেও গলার ওপরের অংশটা সম্পূর্ণ ফাঁকা। তাদের কোনো মাথা নেই। কাটা গলার নলি দিয়ে ফিনকি দিয়ে তাজা কালো রক্ত বেরোচ্ছে। তারা প্রত্যেকেই এক একটি কবন্ধ বা স্কন্ধ কাটা। দ্বিতীয় অধ্যায়, 20 বছর আগের অতীত কাহিনী। হঠাৎ ছপ করে একটা শব্দ হলো এবং একটি ভয়ানক প্রাণী সরাসরি তাদের নৌকার ওপর উঠে পড়ল। তার শরীর থেকে টুপ টুপ করে জল ঝরছে, তারও ঘাড়ের ওপর মাথা নেই। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তার কাটা মুন্ডুটা সে নিজের বাম হাতে চুলের মুঠি ধরে ঝুলিয়ে রেখেছে। সেই কাটা মাথাটা মৃদুলের দিকে তাকিয়ে দাঁত বের করে এক নারকীয় শয়তানি হাসি হাসছে। তার লম্বা জিভটা মুখ থেকে ঝুলে নৌকার পাটাতন স্পর্শ করেছে। মৃদুল সেই কাটা মাথার চোখের দিকে তাকিয়ে তীব্র আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ ফুটল না, কারণ সেই মুখটা তার বড্ড চেনা, অত্যন্ত চেনা এক পুরনো মুখ। সে কাঁপতে কাঁপতে অস্ফুটে বলল, তুই তুই এখানে কি করে এলি? সেই কাটা মুন্ডুটা বিকট শব্দে হেসে উত্তর দিল, কি করে এলাম? জানিস না কি করে এলাম? তাহলে তুই সবটা মনে কর মৃদুল, মনে কর, দেখ 20 বছর আগের সেই কালো রাত তোর সুন্দরভাবে মনে পড়বে। কিভাবে তুই লোভের বশে আমাকে এইখানে এনেছিলি। সময়টা আজ থেকে ঠিক 20 বছর আগের। রণজয় নামের এক তরুণ ওষুধের রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাসের জানলার পাশে বসে বিরক্ত মনে ভাবছিল তার জীবনের কথা। প্রতিদিন নতুন নতুন গ্রাম, নতুন গঞ্জ, ডাক্তারের জুতো চাটানো, বসের বকুনি আর মাস শেষে সামান্য কিছু টাকা, এই নিয়ে তার কষ্টের জীবন। আজ তার গন্তব্য ছিল মাছদিয়াপুর নামের এক প্রত্যন্ত গ্রাম। বাসের কন্ডাক্টরের কাছে রাস্তা জানতে চাইলে সে বলেছিল, আপনাকে বীরপুরে নামিয়ে দেব বাবু, ওখান থেকে রিকশা নিয়ে চলে যাবেন। তবে সাবধান, ওলাই চণ্ডীগড়ের আগে একটা তেঁতুলতলার রাস্তা আছে, ওদিকটায় একটু সাবধানে যাবেন। পৌঁছাতে পৌঁছাতে আপনার রাত হয়ে যাবে, আর আজ রেডিওতে বলেছে রাতে ভারী ঝড় বৃষ্টি হতে পারে। রণজয় বাস থেকে যখন নামল তখন আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা।
পিঠে ব্যাগ নিয়ে সে একটা রিক্সা ধরল। কিন্তু কিছু দূর যাওয়ার পর এক ঘন বাঁশবাগানের সামনে রিক্সাওয়ালা গাড়ি থামিয়ে দিল। সে আর এক কদমও সামনে যেতে রাজি নয়। রণজয় তাকে বেশি টাকা দেওয়ার লোভ দেখালেও রিক্সাওয়ালা হাত জোর করে বলল, না বাবু, টাকার জন্য নিজের জান খোয়াতে পারব না। সন্ধ্যার পর ওই তেঁতুলতলার রাস্তায় কেউ যায় না। ওখানকার সমস্ত লোক এই রাস্তা এড়িয়ে চলে। ওখানে রাতের বেলা গেলে মানুষ আর ফেরে না। আপনি যদি নিজের ভালো চান তবে পাশের ওই চটি হোটেলে আজকের রাতটা কাটিয়ে দিন। রিক্সাওয়ালা চলে যাওয়ার পর রণজয় নিজেকে এক জনমানবহীন প্রান্তরে আবিষ্কার করল। চারদিকে কেবল বড় বড় বাঁশঝাড় আর মেঠো পথ। দূর দিগন্তে ছাই রঙের মেঘ জমেছে। নিরুপায় হয়ে রণজয় মেঠো পথ ধরে হাঁটতে শুরু করল। ঠিক তখনই একটা কনকনে ঠান্ডা বাতাস এসে তাকে কাঁপিয়ে দিল। পকেট থেকে ঘড়ি বের করে দেখল সন্ধ্যা 6:10, কিন্তু চারদিকের অন্ধকার যেন মাঝ রাতের চেয়েও গভীর। হাঁটতে হাঁটতে সে পথের ধারে একটা ধুলো বালি মাখা মাইল ফলক দেখতে পেল। তাতে চটে যাওয়া রঙে লেখা তেঁতুলতলা 0 কিমি। রণজয়ের মনে পড়ে গেল বাসের কন্ডাক্টর আর রিক্সাওয়ালার সেই ভীতিকর কথাগুলো। ঠিক তখনই ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করল। রণজয় ছাতাটা মাথায় দিয়ে হাতের টর্চলাইটটা জেলে পথ চলতে লাগল। রাত চড়া পাখিদের বিকট চিৎকার তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ তার মনে হলো পিছু পিছু কারোর পায়ের শব্দ ভেসে আসছে। জল কাদা ভেঙে ছপছপ করে কেউ যেন ঠিক তার পেছনেই হাঁটছে। রণজয় থমকে দাঁড়িয়ে পেছনে টর্চের আলো ফেলল, কিন্তু কেউ নেই। সম্পূর্ণ ফাঁকা রাস্তা। সে আবার হাঁটতে শুরু করল এবং সেই শব্দটাও আবার শুরু হলো। ভয়ে রণজয়ের বুক কেঁপে উঠল। আর তখনই এক পৈশাচিক হাড়হিম করা হাসির শব্দে সে থমকে যেতে বাধ্য হল। টর্চের হলদে আলোয় সে সামনে যা দেখল তা দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে এক জীর্ণ শীর্ণ কালো দীর্ঘকায় দেহ, যার ঘাড়ের ওপর কোনো মাথা নেই। তার কাটা মুন্ডুটা তার নিজের হাতে ধরা। সেই কাটা মাথার মুখ থেকে 1 হাত লম্বা জিভ বের হয়ে আছে, আর চোখ দুটো আগুনের গোলকার মতো জ্বলছে। কাটা গলা দিয়ে কালচে রক্ত চুইয়ে পড়ছে। রণজয় আর্তনাদ করে উঠল, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই দুর্যোগের রাতে তাকে বাঁচাতে কেউ এলো না। রণজয় প্রাণ ভয়ে পিছন ফিরে দৌড়াতে শুরু করল, কিন্তু তীব্র আতঙ্কে তার পা কাঁপছিল। আচমকা একটা গাছের শিকড়ে ধাক্কা খেয়ে সে কাদার মধ্যে ছিটকে পড়ল। টর্চটা হাত থেকে ছিটকে গিয়ে বন্ধ হয়ে গেল। মাথায় চোট পেয়ে রণজয় যখন চোখ মেলল, তখন আকাশের বজ্রপাতের আলো এসে যা দেখল তাতে তার প্রাণবায়ু উড়ে যাওয়ার উপক্রম হল। সে দেখল চারপাশের গাছের ডালে ডালে পা ঝুলিয়ে বসে আছে সারি সারি মাথাহীন কালো অবয়ব। প্রত্যেকের হাতে তাদের নিজেদের কাটা মুন্ডু। তারা সবাই একযোগে রণজয়ের দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছে। ধীরে ধীরে সেই কবন্ধের দল গাছ থেকে নেমে রণজয়কে চারদিক থেকে ঘিরে ধরল। তাদের কাটা গলা থেকে চুইয়ে পড়া কালচে পচা মাংসের গন্ধে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল। হঠাৎ একটা কালো কুচকুচে হাত রণজয়ের মাথার চুল মুঠি করে ধরল। রণজয় যন্ত্রণায় চিৎকার করে উঠল। সেই কবন্ধিটি তার কাটা মাথার দীর্ঘ জিভটা রণজয়ের গলায় পেঁচিয়ে ধরল। রণজয়ের দম বন্ধ হয়ে আসতে লাগল। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে সে নিজের সমস্ত শক্তি এক করে একটা ঝটকা দিয়ে নিজেকে মুক্ত করল এবং অন্ধকারের মধ্যেই অন্ধের মতো দৌড়াতে লাগল। কিন্তু সে জানত না যে তেঁতুলতলার ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে এক খরস্রোতা নদী। অন্ধকারে পথ না দেখতে পেয়ে রণজয় শটান গিয়ে পড়ল সেই গভীর নদীতে। জলে পড়ে গিয়েও রণজয় বাঁচার জন্য ছটফট করতে লাগল, কিন্তু সে অনুভব করল জলের নিচে একজোড়া বরফ শীতল হাত তার পা দুটোকে শক্ত করে ধরে নিচের দিকে টানছে। ঠিক তখনই এক তীব্র বজ্রপাতের আলোয় সে দেখল জলের নিচেও ভেসে আছে অজস্র কাটামুন্ডু। আর কিছু বোঝার আগেই রণজয় তার ঘাড়ের কাছে এক অসহ্য ও তীব্র যন্ত্রণা অনুভব করল। ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল নদীর জলে। রণজয়ের দেহ থেকে তার মাথাটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। মৃত্যুর পর তার নিজের কাটামুন্ডুটা যখন জলের ওপর ভেসে উঠল, তখন তার মুখেও খেলে গেল এক রহস্যময় শয়তানি হাসি। সেও পরিণত হল তেঁতুলতলার এক নতুন স্কন্ধকাটায়। 3য় অধ্যায়, বন্ধুত্বের নামে বেইমানি।
আবার ফিরে আসা যাক ২০ বছর পরের সেই নৌকায়। মৃদুল কাঁপতে কাঁপতে দেখল সেই কাটা মুন্ডুটা আসলে তার ছোটবেলার পরম বন্ধু বিজয়ের। এই বিজয়কে সে নিজের হাতে খুন করেছিল। বিজয়ের কাটা মাথাটা নৌকার উপর হাসতে হাসতে বলতে লাগল, কি রে মৃদুল, নিজের বন্ধুকে চিনতে পারছিস না? এই ২০টা বছর ধরে আমি এই অভিশপ্ত জলের নিচে নিজের কাটা মাথাটা নিয়ে বসে আছি, কেবল অপেক্ষা করেছি তোর আসার জন্য। আজ ২০ বছর পর তোকে পেয়েছি, তোকে আর আমি ছাড়ছি না। মৃদুল তীব্র আতঙ্কে চিৎকার করে বলল, কাকা, পরাণ কাকা, বাঁচাও, তাড়াতাড়ি নৌকা চালাও, আমাদের এই পথ থেকে বেরোতে হবে। কিন্তু পরাণ কাকা তখনও নিশ্চল হয়ে বসে আছেন, তবে তার মুখ থেকে ভয়ের ভাবটা উধাও হয়ে গেছে। সেখানে ফুটে উঠেছে এক কুটিল ও বাঁকা হাসি। পরাণ কাকা ঠান্ডা গলায় বললেন, পাপের ফল তো বাপকেও ভোগ করতে হয় রে পাগল। তুই মস্ত বড় পাপ করেছিলি এই জন্মে, আজ তোকে তার শাস্তি পেতেই হবে। মৃদুল স্তম্ভিত হয়ে গেল। পরাণ কাকা আবার বললেন, তুই ভাবছিস তোর এই কুকর্মের কথা আমি কি করে জানলাম? মলয় তো আজ থেকে ৭ বছর আগেই কলেরায় ভুগে মারা গেছে, তার পাপের শাস্তি সে পেয়ে গেছে। বাকি ছিলি কেবল তুই। ২০ বছর আগে যখন তুই আর মলয় মিলে এই নদীর পাড়ে বিজয়কে নৃশংসভাবে খুন করছিলি, তখন আমিও এই নদীতে ছিলাম। শহর থেকে নৌকা নিয়ে ফেরার পথে আমি দূর থেকে তোদের সমস্ত পাপ নিজের চোখে দেখেছিলাম, কিন্তু আমি কোনোদিন কাউকে কিচ্ছুটি জানতে দিইনি। তুই হয়তো জানিস না, আমি আমার দাদুর কাছ থেকে কিছু অলৌকিক ক্ষমতা পেয়েছিলাম। সেই ক্ষমতার জোরে আমি প্রায়ই এই তেঁতুলতলার রাস্তায় এসে বিজয়ের আত্মার সাথে কথা বলতাম। তোরা ভাবতিস আমি শহরে মেয়ের বাড়ি গেছি, কিন্তু না, আমি বিজয়ের সাথে ছক কষছিলাম কিভাবে তোকে সঠিক সময়ে ঠিক ততটাই কষ্ট দিয়ে মারা যায় যতটা কষ্ট দিয়ে তুই বিজয়কে মেরেছিলিস। মৃদুলের মনে পড়ে গেল ২০ বছর আগের সেই দিনের কথা। বিজয়ের জালে সবসময় প্রচুর মাছ উঠত, আর তাই দেখে মৃদুল আর মলয়ের মনে তীব্র হিংসা আর ক্ষোভের জন্ম হয়েছিল। তারা ভেবেছিল বিজয় নিশ্চয়ই কোনো জাদুটোনা জানে, যার কারণে সে রাতারাত পরলোক হয়ে গেছে, অথচ তারা গরিব রয়ে গেছে। বিজয়ের বাড়ি গিয়ে মৃদুল বলেছিল, বিজয়, চল আজ রাতে মাছ ধরতে যাই। বিজয় সরল মনে রাজি হয়েছিল। তারা নৌকা নিয়ে এই তেঁতুলতলার নির্জন নদীর পাড়ে আসে। সেখানে মলয় পিছন থেকে বিজয়ের হাত দুটো গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলে। বিজয় সেদিন কেঁদে কেঁদে বলেছিল, ছি, তোরা তোদের নিজের বন্ধুকে টাকার লোভে এভাবে বাঁধলি? আমি কোনো জাদুটোনা জানি না রে, আমি ঠাকুরের পুজো দিয়ে ফুল ভাসাতে গিয়েছিলাম নদীতে, মলয় সেটাই দেখেছিল। তোরা অমানুষের মতো ব্যবহার করিস না, আমাকে ছেড়ে দে। কিন্তু হিংসায় অন্ধ মৃদুল কোনো কথা শোনেনি। সে গামছায় মোড়ানো এক চকচকে ধারালো ভুজালি বের করে বিজয়ের গলায় এক কোপ বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বিজয়ের কাটা মুন্ডুটা ছিটকে পড়ে নদীর পাড়ে, রক্তে ভেসে যায় চারদিক। মলয় ভয় পেয়ে বলেছিল, তুই এ কি করলি মৃদুল, তুই তো একে মেরে ফেললি। তখনই আকাশে ঝড় তুফান শুরু হয় এবং বিজয়ের কাটা মুন্ডুটা গড়াতে গড়াতে নদীর জলে পড়ে গিয়ে তলিয়ে যায়। মৃদুল আর মলয় বিজয়ের মুন্ডহীন দেহটা নদীর পাড়েই ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেই মুন্ডহীন দেহটি অলৌকিক ভাবে উঠে দাঁড়িয়ে জলের গভীরে বিলীন হয়ে যায়, আর গ্রামে রটে যায় যে বিজয় নাকি তেঁতুলতলার ভূতের কবলে পড়ে মারা গেছে। চতুর্থ অধ্যায়, চূড়ান্ত প্রতিশোধ ও রক্তের খেলা। আজ ২০ বছর পর সেই পাপের হিসাব মেলাতে এসেছে বিজয়। বিজয়ের কবন্ধ রূপটি মৃদুলের চুলের মুঠি ধরে তাকে নৌকার পাটাতনে আছাড় মারল। বিজয়ের কাটা মাথার সেই দীর্ঘ জিভটি মৃদুলের গলায় সাপের মতো পেঁচিয়ে বসল। মৃদুল গোঙাতে গোঙাতে প্রাণ ভিক্ষা চাইল, আমাকে ক্ষমা করে দে বিজয়, আমি ইচ্ছে করে তোকে মারিনি, রাগের মাথায় করে ফেলেছি। আমার বাড়িতে আমার বউ বাচ্চা আছে রে। বিজয়ের কাটা মাথাটা গর্জে উঠল, আমার বাড়িতেও বুড়ো মা বাবা আর পরিবার ছিল মৃদুল, আমি কি তাদের কাছে ফিরতে পেরেছিলাম? তুই ২০ বছর ধরে সুখে সংসার করেছিস, আর আমি এই জলের নিচে পচেছি। আজ তোর শেষ দিন। বিজয়ের জিভের ফাঁসে মৃদুলের গলার হাড়গুলো মটমট করে ভেঙে গেল। চোখ দুটো কোটর থেকে ঠিকরে বের হয়ে এলো, মুখ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ল। এক ঝটকায় মৃদুলের মাথাটা তার দেহ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল ইছামতির জলে। ঠিক ২০ বছর আগে যেভাবে বিজয়ের রক্তে নদীর জল লাল হয়েছিল, আজ মৃদুলের রক্তেও তাই হল। পরাণ কাকা সেই রক্তে হাত ধুয়ে বিজয়ের আত্মার দিকে তাকিয়ে বললেন, বহু বছর কষ্ট পেয়েছিস বিজয়,
এবার তোর মুক্তি, তুই চলে যা। পরের জন্মে যখন আসবি তখন বন্ধু চিনতে আর ভুল করিস না। নদীর জলে একটা বড় বুদবুদ আর ঘূর্ণি তৈরি হয়ে বিজয়ের আত্মা চিরতরে শান্ত হল। পরাণ কাকা মৃদুলের মাথাহীন লাশটা নিয়ে গ্রামের দিকে রওনা দিতে চাইলেন, কিন্তু ঠিক তখনই অন্ধকার জঙ্গল থেকে একটা জীর্ণ কালো কুচকুচে চামড়ার হাত এসে পরাণ কাকার ঘাড়টা মটকে দিল। বৃদ্ধের মুখ দিয়ে কোনো শব্দ বের হওয়ার আগেই তার প্রাণ চলে গেল। আসলে এই পুরো প্রতিশোধের খেলায় মেতে পরাণ কাকা ভুলেই গিয়েছিলেন যে তিনি এখন দাঁড়িয়ে আছেন তেঁতুলতলার রাস্তার ঠিক মাঝখানে। এই অভিশপ্ত স্থানে জল বা স্থল বলে কোনো তফাৎ নেই। এখানে যারাই সন্ধ্যার পর আসবে তাদের ব্যবচ্ছেদ ও মৃত্যু অবধারিত। পরাণ কাকার ঘাড় মটকানো দেহটি অলৌকিক মোহে নিজের দাঁত দিয়ে কামড়ে নিজের মুন্ডটা ছিঁড়ে ফেলল। তারপর নিজের কাটা মাথাটা এক হাতে নিয়ে টুপ করে লাফিয়ে পড়ল নদীর জলের নিচে। সেখানে এখন মৃদুল, পরাণ কাকা, রণজয় আর বিজয়ের মতো শত শত কবন্ধ হাত পা গুটিয়ে গভীর জলের নিচে ওত পেতে বসে আছে। তারা সবাই এখন সাগ্রহে অপেক্ষা করছে পরবর্তী কোনো জীবন্ত শিকারের জন্য। কারণ এটা কোনো সাধারণ পথ নয়, এটা হলো বাংলার বুকে লুকিয়ে থাকা এক পরম অভিশপ্ত স্থান, তেঁতুলতলার রাস্তা, যেখানে সন্ধ্যার পর পা রাখলেই মৃত্যু নিশ্চিত।